গত ভিডিওতে কবিগুরুকে নিয়ে করা যে ভিডিওটি আমি প্রকাশ করেছিলাম তার জন্য আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অজানা আরেকটি দিক সম্পর্কে জানাবো। হঠাৎই আনন্দবাজার পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে চোখ গেল একটি প্রতিবেদনের দিকে। এই প্রতিবেদনটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। নোবেল পুরস্কার পাওয়ার পর রবীন্দ্রনাথের জীবনে ব্যস্ততা বেড়ে গিয়েছিল। তখন তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কবি, বিরাট ব্যক্তিত্ব। রোজই তার কাছে যেমন নানা মানুষের অসংখ্য অনুরোধ উপরোধ নিয়ে আনাগোনা চলছে, তেমনই আসছে অজস্র চিঠি। তেমনই এক সময় 1917 সালের জুলাই মাসে তার কাছে এসে পৌঁছালো একটি চিঠি। তাতে যা লেখা ছিল তা পড়ে রবীন্দ্রনাথ থমকে গিয়েছিলেন। এমন চিঠি তিনি এর আগে কখনো পাননি। রবিবাবুর সম্ভাষণে চিঠিতে তার কাছে যেমন জানতে চাওয়া হয়েছে তারই লেখা কোনো গল্পের মানে, তেমনি কোনো গল্পের পরিণতিকে বদলে দেওয়ার পরামর্শ রয়েছে সেখানে। তখনও অবধি প্রকাশিত রবীন্দ্রনাথের প্রায় সব গল্প, উপন্যাস, প্রবন্ধ পত্রলেখক পড়ে ফেলেছে। আর তাই রবীন্দ্রনাথকে তার খুব দেখতে ইচ্ছা করছে। তাকে সে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। তিনি এলে নিজের শোবার ঘরে তাকে শুতে দেবে বলে, আর লোভ দেখিয়েছে তার পুতুলও দেখাবেন বলে। চিঠিটি এসেছে কাশী থেকে। ঠিকানা 235 অগস্ত্য কুণ্ড। পত্রলেখকের নাম শুধুই রানু। এমন এক চিঠি পেয়ে রবীন্দ্রনাথ চিনেছিলেন পত্রলেখককে। ইচ্ছে ছিল উত্তর দেবেন সময় করে, কারণ রানুর পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় আগেই ঘটেছিল। কিন্তু সেই চিঠি যত্ন করে রাখলেও হারিয়ে গিয়েছিল। তারপর একদিন হঠাৎ না খুঁজতেই ডেস্কের ভিতর হতে আপনিই বেরিয়ে পড়ল। আর তারপরে শুরু হলো স্নেহ ও কৌতুকে ভরা এক রবীন্দ্র পত্রধারা, যা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল অন্য এক রবীন্দ্রনাথ ঠাকুরের। রানুর ভালো নাম প্রীতি অধিকারী। বয়স তখন 11। বাবা ফণীভূষণ অধিকারী, কাশী বিশ্ববিদ্যালয়ের দর্শনের নামজাদা অধ্যাপক। মা সরজুবালা রবীন্দ্রনাথের একনিষ্ঠ পাঠিকা ও অনুরাগিনী। ফণীভূষণ নদিয়ার টুঙ্গি গ্রামের পণ্ডিত বংশের বেণীমাধব অধিকারীর পুত্র। বেণীমাধব ছিল সংস্কৃত পণ্ডিতজ্ঞ ও শাস্ত্রজ্ঞ। স্ত্রীর মৃত্যুর পরে তিনি সন্ন্যাস নিলেন। তার নাম হয় পরমংশ স্বামী যোগানন্দ। তার এক শিষ্য কাশীতে অনেকটা জমিসহ একটি বাড়ি দান করেন। এই বাড়িতেই তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করে জীবনের বাকি সময়টা কাটান। বেণীমাধবের 7 ছেলে মেয়ের মধ্যে 4 পুত্রে 3 জন ফণীভূষণ। তিনি নদিয়া শিক্ষালাভের পরে কর্মজীবন শুরু করে নেপালের রানা পরিবারে গৃহশিক্ষক হিসাবে। ক্রমে দিল্লির হিন্দু কলেজের অধ্যক্ষ ও দর্শনের অধ্যাপক হিসাবে 1905 সাল অবধি কাজ করে। অ্যানি বেসান্তের আহ্বানে তৎকালীন কাশীর হিন্দু সেন্ট্রাল কলেজের দর্শনের অধ্যাপক পদে যোগ দেন। এরই মধ্যে তার বিয়ে হয় চন্দননগরের হরিমোহন চট্টোপাধ্যায়ের ছোট মেয়ে সরজু বালার সঙ্গে। 1914 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে ফণীভূষণ বিশ্ববিদ্যালয় দর্শনের অধ্যাপক পদে নিযুক্ত হন। সরজুবালা ও চন্দননগরে এক শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছিলেন। তার বাবা হরিমোহন ছিলেন সংস্কৃত পণ্ডিত ও সঙ্গীতজ্ঞ, ভাষা ও চিত্রকলাবিদ। সরজুবালার বড় দাদা কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় খুব গুণী মানুষ ছিলেন। সাংবাদিক হিসাবে তার খ্যাতি ছিল। তিনিও ছিলেন রবীন্দ্র অনুরাগী এবং রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিদ্যালয়ের শিক্ষক হিসাবে তাকে পেতে আগ্রহী ছিলেন। কিন্তু নিজ কর্মস্থল ছেড়ে শান্তিনিকেতনে এসে থাকা সম্ভব হয়নি তার। তবে পুত্র বিশ্বনাথকে আশ্রম বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলেন। সরজুবালার জীবন তার এই দাদার দ্বারা প্রভাবিত হয়েছিল। তিনি রবীন্দ্র সাহিত্যের সঙ্গে সরজুবালার পরিচয় করিয়ে দেন। শৈশব থেকে সরজুবালা রবীন্দ্রনাথের যে কোনো কবিতা মুখস্থ বলতে পারতেন। সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন। অ্যানি বেসান্তের থিওজফিক্যাল স্কুলে গান শেখাতেন। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে সরজুবালা একটি গান রচনা করেন, যার সুর দেন কালীপ্রসন্ন। ফণীভূষণও রবীন্দ্র ভক্ত ছিল। 1910 সালে কলকাতা থেকে কাশীতে তার কর্মস্থল যাওয়ার আগে কয়েক ঘন্টার জন্য শান্তিনিকেতনে ঘুরে গিয়েছিলেন এবং শান্তিনিকেতন নিয়ে প্রবাসী পত্রিকায় তিনি একটি প্রশস্তিও লেখেন। লেখাটির নাম ছিল বোলপুর ব্রহ্ম বিদ্যালয়। অবসর গ্রহণের পরে রবীন্দ্রনাথ ফণীভূষণকে শান্তিনিকেতন বিদ্যাভবনে ক্ষিতিমোহন সেনের সঙ্গে কাজ করার জন্য ডেকে নেন। ফলে এদের সন্তানেরাও যে রবীন্দ্র অনুরাগী হবেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ফণীভূষণ সরজুবালার 4 কন্যা ও 1 পুত্র। বড় আশা, মেজ শান্তি, সেজ প্রীতি মানে রানু
ও ছোট ভক্তি আর সবচেয়ে ছোট পুত্র অশোক। রানুর জন্ম 18ই অক্টোবর 1906, মতান্তরে 25শে অক্টোবর 1908। কালী পুজোর দিন কাশীর মিশ্রিপুকুরা নামে পাড়ার একটি বাড়িতে। রানু নিজের কথায়, যে সময়ের কথা বলছি তখন আমরা 4 বোন, ছোট ভাই অশোক তখনও হয়নি। আমার বোন আশা ছোটোর থেকে ছিল অন্যরকম, কাজ না থাকলেও একা থাকতে ভালোবাসতেন, কিন্তু সংসারে সব রকম কাজে তার ছিল অবাধ অধিকার। আমাদের ভাই ছিল না বলে বাবা বড় বোনকে ডাকতেন বেটা, আমাকে বাবা, মেজ বোন শান্তিকে মুন্না আর ছোট বোন ভক্তিকে ভুলা। মনে পড়ে তখন বাবা কাশী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। কাজের শেষে বাড়িতে এসেই একসঙ্গে বেটা, মুন্না, বাবা, ভুলা বলে হাঁক পারতেন, আর আমরা ছুটে এসে বাবার কোলে চড়তাম। বাবা যেমন ছিল আদর্শবাদী শিক্ষক, অন্যদিকে পরম স্নেহময় পিতা। রানুদের পাড়ার চারদিকে রাম, লক্ষ্মণ, সীতা আর শিবের মন্দিরের ছড়াছড়ি ছিল। সেখানে নিত্য পুজোর বন্দোবস্ত, রোজ গরিবদের প্রসাদ বিতরণ হতো। রানুদের বাড়িতে সরস্বতী পুজো হতো প্রতি বছর। ফণীভূষণদের আর্থিক অবস্থা ভালো ছিল। কাশীর সচ্ছল এক বাঙালি বাড়ির বিবরণ পাওয়া যায় রানুর স্মৃতিকথা থেকে। বন্ধু, আত্মীয় স্বজন আমাদের বাড়িতেই থাকতেন। মনে পড়ে আমার এক ছোট পিসিমার কথা। বিয়ের পরে স্বামীর সংসারে থাকতে না পেরে এসে উঠেছিলেন আমাদের বাড়িতে। বাবার বড় বোনের 2 ছেলে পটল আর গটল, তারা আমাদের এখানে থেকেই পড়াশোনা করতেন। মা সরজুবালার চারিত্রিক দৃঢ়তার ছাপ পড়েছিল রানুর চরিত্রের মধ্যে। তার বড় হয়ে ওঠা বাড়ি ভর্তি রবীন্দ্রনাথের নানা বইয়ের সঙ্গে। রবীন্দ্রনাথকে লেখা কাশীতে অ্যানি বেসান্তের স্কুলের ছাত্রীর প্রথম চিঠি প্রমাণ দেয় মাত্র 11 বছর বয়সে রানুর গল্পগুচ্ছ সব পড়ে ফেলেছে। এছাড়া পড়েছে গোড়া, নৌকাডুবি, জীবনস্মৃতি, ছিন্নপত্র, রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, গল্প সপ্তক, ডাকঘর, অচলায়তন, রাজা ও শারদোৎসব। এই তালিকা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু রানুর রবীন্দ্র নিমগ্নতা বলে বোঝানো প্রয়োজন হয় না। উগ্র জাতীয়তাবাদে বিশেষ জর্জরিত, বিশ্বযুদ্ধে বিপর্যস্ত বিশ্বের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথের মনে তখন বিশ্বভারতীর ভাবনা অঙ্কুরিত হচ্ছে। সমসাময়িক সমাজ ও রাজনীতি নিয়ে তখন তিনি রীতিমতো সরব। তার বক্তৃতা শুনতে কলকাতার অ্যালবার্ট হলে তিল ধারণের জায়গা থাকে না। তখন 11 বছরের রানু বালিকা মনে 56 বছরের নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ তার পুতুলগুলোর মতোই, যাকে সে বলতে পারে, শুনুন, আপনি ভালো করে চুলটুল আঁচড়াবেন, কাপড়ে বেছে বেছে পরবেন, দিনরাত লিখবেন না, দুপুরবেলা ঘুমোবেন, আর রাত্রিতে শিগগিরই ঘুমোতে যাবেন। কিন্তু সেই পুতুল তো রানুর কাছে নেই, তাই সে তাকে পেতে চায়, অন্য পুতুলের পাশে সাজিয়ে রেখে দিতে চায়। সেই সব পুতুলের নামও ছিল, যেমন ছোট বউ, গাবলর বউ, লিলি, লটি, সোনালি, টগর, জুই, গোলাপ। তাই সে লেখে, আপনার জন্য আমার মন কেমন করে। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের খবর যারা রাখেন তারা জানেন কি ভয়ঙ্কর মৃত্যুর পরম্পরায় তিনি পার হয়েছিলেন। অল্প কিছু বছরের ব্যবধানে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী, কন্যা রানু এবং কনিষ্ঠ পুত্র সমীন্দ্রকে হারিয়েছিলেন। তার ভরা সংসার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মাত্র 8 বছরের সময়সীমার মধ্যে। ফলে পিতা হিসেবে রবীন্দ্রনাথের মনে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে হঠাৎই ফণীভূষণের কন্যা রানু যেন রবীন্দ্রনাথের সেই হারিয়ে যাওয়া রানু হয়ে ফিরে এসেছিল। তার উল্লেখ রয়েছে প্রথম উত্তরেই, তোমার নামটি খুব মিষ্টি, আমার একটি মেয়ে ছিল, তাকে রানু বলে ডাকতুম, কিন্তু সে এখন নেই। এই শূন্যতায় রানু অধিকারী ও রবীন্দ্রনাথের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে সাহায্য করেছিল। অল্প বয়সে রানু বাড়িতে বসেই রবীন্দ্রনাথের লেখায় নিয়মিত পাঠক হয়ে উঠেছিল। দুজনের মধ্যে যে পত্র বিনিময় শুরু হয়েছিল তার হিসাব নিলে দেখা যাবে 1917 সাল থেকে শুরু করে 1940 সাল অবধি রবীন্দ্রনাথের লেখা মোট চিঠি 208টি, আর রানুর লেখা মোট চিঠির সংখ্যা 68টি। এই চিঠিগুলি প্রথমে ধারাবাহিকভাবে বিচিত্র পত্রিকায় ও পরবর্তীকালে বই হয়ে প্রকাশিত হয় ভানু সিংহের পত্রাবলী নামে। প্রথম পরিচয় পর্ব 19 আগস্ট 1917 থেকে 15 এপ্রিল 1918। রবীন্দ্রনাথ রানুকে চিঠি দিয়েছিলেন মোট 9টি। চিঠিগুলি কৌতুকে ভরা। রবীন্দ্রনাথকে কাশীতে তাদের বাড়িতে আসতে বারবার অনুরোধ করেছিল রানু তার চিঠিতে। সে তাকে দেখতে চায়, কিন্তু রবীন্দ্রনাথের আর সময় হয় না। মাঝে রবীন্দ্রনাথ আশ্রম বিদ্যালয়ের শিক্ষক ভীমরাও শাস্ত্রীকে পাঠিয়েছিল কাশীতে রানুদের বাড়িতে গিয়ে দেখা করে আসতে। যতদিন তিনি কাশীতে ছিলেন রানুদের বাড়ি রোজ যেতেন, সেখানে তিনি গিয়ে শোনাতেন রবীন্দ্রনাথের গান। কিন্তু তবু রানুকে ভোলানো যায় না।
রবীন্দ্রনাথ রানুকে ভয় দেখাতে লেখেন, আমাকে দেখতে নারদ মুনির মতো, মস্ত বড় পাকা দাড়ি। অবশেষে 1918 সালে ফণীভূষণ অসুস্থ হয়ে কলকাতায় আসেন চিকিৎসার জন্য। 12ই মে 1918 রবিবার কাশীর থেকে রওনা হয়ে 13ই মে কলকাতায় এসে তারা ওঠেন ভবানীপুরের 35 ল্যান্সডাউন রোডের বাড়িতে। সেই বাড়ির ঠিকানা জানিয়ে রানু পরের দিন মঙ্গলবার রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়ে লেখে এক চরমপত্র, আপনি মঙ্গলবার দিন সন্ধেবেলা নিশ্চয়ই আমাদের বাড়ি আসবেন, নয়তো জন্মের মতন আড়ি। কিন্তু কোনো কারণে মঙ্গলবার রবীন্দ্রনাথ যেতে পারেননি। তাই পরের দিন 15ই মে রানুকে নিয়ে ফণীভূষণ জোড়াসাঁকোয় আসেন। রথীন্দ্রনাথ লিখেছিলেন, রানু দ্য লিটল গার্ল অফ 11 উইথ হুম ফাদার হ্যাজ হ্যাড such an interesting correspondence came this evening with her family। সেই তার দুজনের প্রথম দেখা, কিন্তু মস্ত দাড়িওয়ালা নারদমুনিকে দেখে রানু নির্বিকার ছিল। ভয় পাওয়ার লক্ষণ মাত্র ছিল না তার মুখে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি যখন তোমায় লিখেছিলুম যে আমাকে তুমি নারদমুনির মতন মনে করে হয়তো ভয় করবে, তখন আমি কত বড়ই ভুলই করেছিলুম। আমি যে 6 ফুট লম্বা মানুষ, এত বড় গোঁফ দাড়িওয়ালা কিম্ভূত কিমাকার লোক, আমাকে দেখে তোমার মুখশ্রী একটুও বিবর্ণ হয়ে এলো না? এসে যখন আমার হাত ধরলে তোমার হাতও একটু কাঁপলো না? অনায়াসে কথাবার্তা আরম্ভ করে দিলে, কণ্ঠস্বরে একটু জরিমাও প্রকাশ হলো না। এ কী কাণ্ড বলো দেখি। কিন্তু পরের দিনই 16ই মে 1918 রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতা বা বেলার ক্ষয়রোগে মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছে রবীন্দ্রনাথ ডাক্তারদের কাছে খবর পান বেলা নেই। ডাক্তাররা জানতে চান তিনি মৃত কন্যাকে দেখতে চান কি না। রবীন্দ্রনাথ রাজি হননি। তিনি ফিরে আসেন জোড়াসাঁকোর বাড়িতে। রথীন্দ্রনাথ লিখেছেন, উই লেট হিম রিমেইন ভেরি কোয়াইট আপস্টেয়ার্স, হি ওয়াজ কম্পোজড। কিন্তু তবু বিকেলে তিনি বেরোলেন। রথীন্দ্রনাথ লিখেছিলেন, ফাদার ওয়েন্ট টু সি রানু ইন দ্য আফটারনুন। এরপর প্রায় রোজই রানুর সঙ্গে দেখা করতে তাদের ল্যান্সডাউনের বাড়িতে যেতেন রবীন্দ্রনাথ। এই সময় রানুর সান্নিধ্য তাকে শোক থেকে উত্তীর্ণ হতে কতখানি সাহায্য করেছিল তা রবীন্দ্রনাথ নিজেই লিখেছিলেন রানুকে। আমার খুব দুঃখের সময় তুমি আমার কাছে এসেছিলে। আমার যে মেয়েটিকে সংসার থেকে চলে গেছে সে আমার বড় মেয়ে। শিশুকাল থেকে তাকে আমি নিজের হাতে মানুষ করেছি। এ শোক থেকে বেরোতে রবীন্দ্রনাথ আপ্রাণ চেষ্টা করেছিলেন। লিখেছিলেন, দুঃখ ভোগ করে দুঃখের উপরে উঠতেই হবে। তাই খুব বেদনার সময় তুমি যখন তোমার সরল ও সরস জীবনটিকে নিয়ে খুব সহজে আমার কাছে এলে আর এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করলে, তখন আমার জীবনের কাজে বল পেলে। এই জন্যই রানু হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের কন্যা সমা। পরের মাসে কন্যার মৃত্যু শোক ও আমেরিকার হিন্দু ষড়যন্ত্র মামলায় রবীন্দ্রনাথকে অন্যায়ভাবে যুক্ত করার যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি শান্তিনিকেতনে চলে আসেন। ফণীভূষণের রোগ সারছিল না বলে রবীন্দ্রনাথ তাকে সপরিবারে শান্তিনিকেতনে চলে আসতে বলেন। 12 বছরের রানু বাবা মার সঙ্গে সেই প্রথম পৌঁছেছিল শান্তিনিকেতনে। রানু স্মৃতিকথায় পায়, আমরা থাকতাম উত্তরায়ণের কাছে একটা বাড়িতে। বাড়িটি ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের শান্তিনিকেতনের বাড়ি। এই বাড়িতেই ফণীভূষণ সপরিবারে 10ই জুলাই অবধি ছিলেন। শান্তিনিকেতনে থাকার সময় রবীন্দ্রনাথকে সুন্দর করে সাজিয়ে দিতে চেষ্টা করত রানু। শান্তিনিকেতনের শিক্ষক পরিবারের মেয়েরা যেমন লাবু, মমতা দাশগুপ্ত, ক্ষিতিমোহন সেনের দ্বিতীয় কন্যা, রেখা ঠাকুর, পরে মেনন, কল্যাণী রায়, পরে সুর প্রমুখ কয়েকজন বন্ধু জুটে গিয়েছিল। দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষও ছিল তাদের অন্যতম। রানু লিখেছিলেন, সাগরময় ছোটবেলায় ভীষণ ডানপিটে ছিল। ও গাছে উঠে আম আর পেয়ারা পাড়ত। আমার পাতা আঁচলে গাছের উপর থেকে টপাটপ ফল পড়ছে। এমন একটি ছবি রানু অধিকারীর মনে চিরকালের মতো স্থায়ী ছিল। এই ভ্রমণে সে পরিচিত হয়েছে রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, চার্লস অ্যান্ড্রু, সুরেন্দ্রনাথ কর, নন্দলাল বসুর মতো আরও অনেকের সঙ্গে। ফিরে যাওয়ার দিন রবীন্দ্রনাথ নিজের বোলপুর স্টেশন থেকে ফণীভূষণের পরিবারকে ট্রেনে তুলে আসতেন। ট্রেন ছাড়া কিছুক্ষণ পরেই বোলপুর থেকে কাশীর পথে যেতে যেতে ট্রেনে বসে রানু চিঠিতে লেখে, এখন গাড়ি চলছে, আমি খুব কাঁদছি। আর কাশী পৌঁছে লেখা চিঠিতে রবীন্দ্রনাথের বয়স 27 বছর বেঁধে দিতে চেয়েছিল রানু। রবীন্দ্রনাথ তার ভানুদাদা আসলে রানুর কাছে হয়ে উঠেছিল এক স্বপ্নের রাজকুমার। প্রশান্ত কুমার পালের মতে রবীন্দ্রনাথের মধ্যে রানুর সান্নিধ্য পাওয়া স্বার্থবুদ্ধি ও আমন্ত্রণের পিছনে কাজ করছিল। তিনি প্রায় চিঠি লিখে রানুকে শান্তিনিকেতনে আসতে বলেছেন, ম্যাট্রিকুলেশন পাশ করে বিশ্বভারতীতে ভর্তি হতে বলেছেন। ক্রমশ রবীন্দ্রনাথকে ঘিরে রানু অধিকারী শান্তিনিকেতনে মানুষদের সঙ্গে
একাত্ম হয়েছেন। বদলেছে দুজনের মধ্যেকার চিঠির মেজাজও। সেই একাত্মতা এতটাই ছিল যে শান্তিনিকেতনে আশ্রমের অর্থকষ্ট মেটাতে ১৩ বছরের রানু স্কুল থেকে পাওয়া ছাত্রবৃত্তি ৩০ টাকা পুরোটাই দান করেছিল শান্তিনিকেতনে আশ্রমকে, যা দিয়ে সুরেন্দ্রনাথের পরিকল্পনায় তৈরি হয়েছিল আশ্রমের বিখ্যাত ঘণ্টাতলাটি। আশ্রমের ছাত্রছাত্রীরা তার বন্ধু হয়েছিল, শিক্ষকদের কাছে শিক্ষা নিয়েছে। আবার রবীন্দ্রনাথের অনুরোধে চেকোস্লোভাকিয়ার চিত্রকর নেস্টস্কি তার একটি প্রতিকৃতি এঁকেছেন। এছাড়া শিল্পী অতুল বসু, প্রতিমা দেবী, অবনীন্দ্রনাথ, অসিত হালদার, হেমেন্দ্রনাথ মজুমদার তার প্রতিকৃতি এঁকেছে। বোঝাই যায় রানু খুব সাধারণ ছোট্ট মেয়ে ছিল না রবীন্দ্রনাথের কাছে, কিন্তু রানুর ভালোবাসার অধিকারবোধের প্রকাশ ঘটেছিল। তা দেখে রবীন্দ্রনাথ সাবধান হয়েছিলেন পরের দিকে। ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও সেই ভালোবাসা যখনই বন্ধনের রূপ নিয়েছে, রবীন্দ্রনাথ সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে অস্থির হয়েছে। রানুকে থামাতে তিনি লিখেছিলেন, আমি ভিতরের সৌন্দর্যকে সবচেয়ে ভালোবাসি। মেয়েদের মনে এই সৌন্দর্যটি যখন দেখা যায় তখন আর তার তুলনা কোথাও থাকে না, কিন্তু মেয়েরা যখন সংসারে জড়িয়ে পড়ে সব কিছুকেই আমার করে, তখন সে পৃথিবীর সব মহৎ লক্ষ্যকে আড়াল করে রাখে। রবীন্দ্রনাথের কথা সদ্য তরুণী বুঝতে পারেনি। রবীন্দ্রনাথের প্রতি তার টান এতটাই জড়িয়ে ধরেছিল যে একবার কাউকে কিছু না জানিয়ে রানু একলাই শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছিল। এভাবে যাওয়ার ইচ্ছে রানু চিঠিতে আগেই জানিয়েছিল। অবস্থা সামাল দিতে রবীন্দ্রনাথ তাকে নিয়ে গিয়েছিলেন শিলংয়ের পাহাড়ে। সেখানে রানুর উপস্থিতিতে রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নন্দিনী চরিত্রে প্রাণ প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। রবীন্দ্রনাথ তাকে দিয়ে নন্দিনী চরিত্রের অভিনয় করাতেও চেয়েছিলেন। তা সম্ভব না হলেও জয়সিংহের চরিত্রে ৬২ বছরের রবীন্দ্রনাথের সঙ্গে বিসর্জনের অপর্ণা ও রাজা নাটকের সুদর্শনার ভূমিকায় অভিনয় করেছেন রানু। রবি জীবনীকার প্রশান্ত কুমার পালের মতে, বিসর্জন নাটকে অভিনয় পর্বে রানুর জীবনে রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রের এক বিপর্যয়ের সূচনা হয়েছিল। রবীন্দ্রনাথের প্রতি রানুর মনে যে ভালোবাসা তৈরি হয়েছে তা রবীন্দ্রনাথ জানতেন। বিসর্জন নাটকের মহড়ার জন্য রানুকে অনেকদিন জোড়াসাঁকোয় থাকতে হয়েছিল। সে তখন বিবাহযোগ্যা এক নারী। তার রূপ, দৈহিক সৌন্দর্য ও মিশুকে স্বভাবের টানে অনেক যুবক পাণিপ্রার্থী হয়ে আসত। এদের মধ্যে অনেককেই রানু প্রশ্রয় দিয়েছিল। এইসব ঘটনার কথা রবীন্দ্রনাথের জানা ছিল না। তা ভাবতেও রাজি নন রবি জীবনীকার। রবীন্দ্রনাথ পরিণতি বিবেচনা না করেই কোনো প্রাণীপ্রার্থীকে নিয়ে রানুর সঙ্গে মশকরাও করেছেন, এমনকি কৌতুক করে নিজেকেও প্রাণীপ্রার্থী করেছেন। সরল অনভিজ্ঞতা ১৬-১৭ বছরের রানু তাকে বিশ্বাস করেছে আর কষ্ট পেয়েছে। এই প্রাণীপ্রার্থীদের একজন ছিল পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবারের প্রফুল্লনাথ ঠাকুরের পুত্র পূর্ণেন্দুনাথ। তার ও রানুর মধ্যে কিছু চিঠি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রশান্ত কুমার পাল। চিঠিগুলি সবই ১৯২৫ সালের এপ্রিল মাসে লেখা। পূর্ণেন্দুকে থামাতে রবীন্দ্রনাথ তাকে তিরস্কারও করেন, কিন্তু রবীন্দ্রনাথ যতদিন পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়েছেন ততদিনে রানুর প্রণয়ীরা পৌঁছে গিয়েছে কাশীতে। কেউ কেউ প্রত্যাখ্যাত হয়ে রানুর নামে কলঙ্কজনক চিঠি লিখতে শুরু করেছে তার বাবা মাকে। রানুর বিয়ে দিয়ে তারা সংকট থেকে মুক্তি পেতে সচেষ্ট হয়েছেন। এতে রবীন্দ্রনাথ অসহায় বোধ করেছেন। রানুর বিয়ের জন্য যোগ্য পাত্রের সন্ধানে নেমেছেন, কিন্তু ফণীভূষণ ও সরজুবালা রবীন্দ্রনাথের ওপরে আর ভরসা করেননি। সাহিত্যিক অনুরূপা দেবীর দেওয়া স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছেলে বীরেনের সঙ্গে সম্বন্ধ প্রস্তাব গ্রহণ করেছেন রবীন্দ্রনাথ বিদেশে থাকাকালীন, কিন্তু পূর্ণেন্দু হাল ছাড়েনি। মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন রানুর বিয়ে বন্ধ করার জন্য। রবীন্দ্রনাথকেও ছেড়ে কথা বলেননি। আবার স্যার রাজেন্দ্র মুখোপাধ্যায়ও তার স্ত্রী লেডি যাদুমতিকে রানুর নামে কলঙ্ক রটিয়ে চিঠি লিখেছেন। যাই হোক, শেষ অবধি বিয়ে নির্বিঘ্নে হয়েছিল। তবে স্যার রাজেন্দ্র জোড়াসাঁকোর বিচিত্রা বাড়ির থেকে বিয়ে প্রস্তাব মানেননি। পাখা দেখার থেকে বিয়ের অনুষ্ঠান সবই হয়েছিল রাজেন্দ্র মুখোপাধ্যায়ের হ্যারিংটন স্ট্রিটের বাড়ির থেকে। রবীন্দ্রনাথ সবই বুঝেছিলেন যে সামাজিক অসুবিধে ও অসম্মান স্যার রাজেন্দ্র ও ফণীভূষণ ভোগ করেছিলেন, তার জন্য তিনি নিজেকেই দায়ী করেছিলেন। তাই প্রথমে ভেবেছিলেন রানুর বিয়েতে তিনি যাবেন না, কিন্তু রানু মনে আঘাত দিতে তিনি চাননি বলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। উপহার দিয়েছিলেন সোনার বাক্সে নিজের কাটা চুল, যা ছোট্ট রানুর অনেক দিনের চাহিদা ছিল। রবীন্দ্রনাথের এই সময় মানসিক অস্থিরতার বিবরণ রয়েছে ইন্দিরা দেবী চৌধুরানীর রোজনামচা বা দিনলিপিতে। এক মধ্যবিত্ত শিক্ষিত পরিবার থেকে রানু প্রবেশ করেছিল তৎকালীন কলকাতার এক উচ্চবিত্ত শিল্পপতি পরিবারে।
সেখানে বিপুল বৈভব ও ইংরেজ আদবকায়দার সঙ্গে তাকে মানিয়ে নিতে হয়েছিল। রানু ও বীরেন 3 সন্তানের জন্ম দেন, গীতা, রমেন ও নীতা। ভানুদাদার রানু ক্রমশ বদলে গিয়েছিলেন লেডি রানু মুখোপাধ্যায়। রানু জীবনালেখ্যের রচয়িতা সমর ভৌমিক রানু শ্বশুরবাড়ি সম্পর্কে লিখতে গিয়ে জানিয়েছেন, মেয়েরা অন্তঃপুরিকা, ইঙ্গ বঙ্গ সমাজের লোক হলেও রক্ষণশীল। এই রক্ষণশীল মনোভাব রবীন্দ্রনাথের কাছে অবাধে যাবার প্রতিকূল ছিল। তাই দেখা যায় বিয়ের পরে ভানুদাদাকে লেখা রানুর চিঠির সংখ্যা কমে অনিয়মিত হয়ে এসেছে। কিন্তু রবীন্দ্রনাথ জীবন সায়ন্যে পৌঁছেও রানুর প্রতি স্নেহ বজায় রেখেছেন। রানুকে লেখা প্রাপ্ত রবীন্দ্রনাথের শেষ চিঠির তারিখ 15/11/1940, মৃত্যুর ঠিক 9 মাস আগে। তবে রবীন্দ্রনাথ রোগশয্যায় শুয়েও রানুর হাতে তুলে দিয়েছিলেন হোয়াইট মেটালের মাঝখানে চড়ুই পাখির ডিমের মতো চোখ ধাঁধানো নীলা। তার চারপাশে জুড়ে উজ্জ্বল 18টা ছোট্ট হীরের টুকরো বসানো একটি আংটি। বলেছিলেন, হারাস না, বাড়ির জিনিস। যা 13 জুলাই 1974 ডিনার টেবিল থেকে হারিয়ে যায় ও সারা কলকাতা জুড়ে হইচই পড়ে যায়। আংটিটি অবশ্য ফিরে পেয়েছিল রানু। এরপর নিজ গুণে রানু ইঙ্গবঙ্গ পরিবারে ঘরণী হয়েও রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন থেকে পাওয়া তার শিল্পবোধকে কাজে লাগিয়ে ভারতীয় শিল্পচর্চার জগতে লেডি হয়ে উঠেছিলেন। তার হাতে গড়া একাডেমি অফ ফাইন আর্টসের নামে বিশ্বের শিল্পমহলে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। সেই ইতিহাসকে রানুর জীবনের দ্বিতীয় ভাগ বলা যায়। একাডেমি অফ ফাইন আর্টস সূচনা হয় 1938, মতান্তরে 1933 সালে ভারতীয় জাদুঘরের একটি কোণে। উদ্যোগকর্তাদের মধ্যে ছিলেন প্রদোত কুমার ঠাকুর, যামিনী গঙ্গোপাধ্যায় ও ডক্টর DC ঘোষ। লেডি রানু মুখোপাধ্যায়কে যুক্ত করেন একাডেমির সঙ্গে। চিত্রকলা, নাট্যকলা, অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের একাডেমি অফ ফাইন আর্টস বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে আজও জীবন্ত। ফরাসি সরকারের লিয়েস দ্য নর সহ আরও অন্যান্য সম্মানে ভূষিত ভারতীয় শিল্পজগতের শেষ লেডি রানু মুখোপাধ্যায় 15ই মার্চ 2000 সালে আমাদের ছেড়ে চলে যান। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।